আজকের এই চমৎকার বিশ্লেষণে আপনাদের স্বাগত। চলুন সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাই। আজ আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যাকে ছাড়া ভারত ইংরেজি সাহিত্যের ইতিহাস একেবারেই অসম্পূর্ণ। তিনি আর কেউ নন, তরু দত্ত। প্রাচ্য আর পাশ্চাত্যের সংস্কৃতির মধ্যে তিনি যে অবিশ্বাস্য একটা সেতুবন্ধন তৈরি করেছিলেন তা সত্যি অবাক করার মতো, কারণ তিনি খুব সহজেই ইংরেজি আর ফরাসি উভয় ভাষাতেই সাবলীলভাবে সাহিত্য রচনা করতে পারতেন। জানেন, তরু দত্তকে কিন্তু প্রায়শই ভারত ইংরেজি সাহিত্যের কিটস বলা হয়। মানে বিখ্যাত ইংরেজ কবি জন কিটসের সাথে সরাসরি তুলনা। কেন বলুন তো? কারণ কিটসের মতোই তার উত্থানটা ছিল একেবারে রাতের আকাশে এক ঝলমলে উল্কার মতো। তার লেখাগুলো এতটাই গভীর আর পরিণত ছিল যে ভাবলে অবাক হতে হয়। আর সবচেয়ে দুঃখজনক মিলটা হল মাত্র ২১ বছর বয়সে তার অকাল প্রয়াণ। কিন্তু ওই ছোট্ট একটা জীবনেই তিনি বিশ্বসাহিত্যে এমন এক চিরস্থায়ী ছাপ রেখে গেছেন যা আজও অম্লান। সহজ কথায় বলতে গেলে তিনি শুধু একজন সাধারণ লেখক ছিলেন না, তিনি ছিলেন একজন সত্যিকারের কালচারাল অ্যাম্বাসেডর বা সাংস্কৃতিক দূত। মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও তিনি ইংরেজি, ফরাসি আর সংস্কৃত ভাষায় রীতিমতো দক্ষতা অর্জন করেছিলেন। ভাবুন তো, সেই সময়টায় দাঁড়িয়ে পাশ্চাত্যের কাছে ভারতীয় ঐতিহ্যকে তিনি যেভাবে তুলে ধরেছিলেন সেটা সত্যি একেবারে অভাবনীয় একটা ব্যাপার। বিশ্ব সাহিত্যে তিনি পাকাপাকিভাবে নিজের জায়গা করে নিয়েছিলেন। তার এই অবিশ্বাস্য যাত্রার শুরুটা ঠিক কোথায় সেটা জানলে আপনাদের আরও চমকে যেতে হবে। ১৮৫৬ সাল কলকাতার রামবাগানের এক খুব ধনী, অভিজাত আর সংস্কৃতিমনা দত্ত পরিবারে জন্ম নিলেন তরু। এরপর ১৮৬৯ সালে যখন তার বয়স মোটে ১৩, তিনি সপরিবারে ইউরোপে পাড়ি দেন। আর মজার ব্যাপার হল, সমুদ্র পেরিয়ে ইউরোপে যাওয়া প্রথম দিকের বাঙালি মেয়েদের মধ্যে তিনি ছিলেন একদম সামনের সারিতে। তার জীবনের শুরুর দিককার এই যাযাবর জীবনটাই তার বিশ্বভিক্ষাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছিল। ইউরোপের এই সময়টাতেই তার শিক্ষার ভিতটা একদম মজবুত হয়ে ওঠে। ১৮৭১ সালের দিকে তারা চলে যান ক্যামব্রিজে। সেখানে তিনি তার বড় বোন অরুর সাথে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লেকচার্স ফর লেডিজে অংশ নেন। একটু ভেবে দেখুন, সেই যুগে মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় লেকচারে অংশ নেওয়ার সুযোগ পাওয়াটা কতটা বিরল ঘটনা ছিল। এই অভিজ্ঞতায় মূলত তার ভেতরের জ্ঞানতৃষ্ণাকে জাগিয়ে তোলে আর বিশ্ব ও সাহিত্যের প্রতি তার গভীর অনুরাগের জন্ম দেয়। আসলে তরু দত্ত যেন দুটি সম্পূর্ণ ভিন্ন জগতের এক অপূর্ব মোহনায় দাঁড়িয়েছিলেন। ১৮৬২ সালে তার পরিবার খ্রিস্টান ধর্মগ্রহণ করেছিল। তাই একদিকে তার অস্থিমজ্জায় মিশেছিল হিন্দু পৌরাণিক কাহিনী, সংস্কৃত ভাষা আর একদম খাঁটি প্রাচীন ভারতীয় শিকড়। আর অন্যদিকে তিনি আত্মস্থ করেছিলেন ফরাসি সাহিত্য, ইংরেজি শিক্ষা আর পাশ্চাত্যের রোম্যান্টিসিজম। প্রাচ্য আর পাশ্চাত্যের সেরা দিকগুলোর এমন অসাধারণ মেলবন্ধন খুব কমই দেখা যায়। তার এই বহুমুখী প্রতিভার প্রমাণ পাওয়া যায় তার যুগান্তকারী সব কাজগুলোতে। তার প্রথম বড় কাজ, এ শিফট ক্লিন্ড ইন ফ্রেঞ্চ ফিল্ডস, বের হয় ১৮৭৬ সালে। এতে ১৬৫টি ফরাসি কবিতার ইংরেজি অনুবাদ ছিল। কিন্তু এখানেই শেষ নয়। তিনি হলেন প্রথম ভারতীয় নারী যিনি ইংরেজিতে একটি উপন্যাস লিখেছিলেন, নাম বিয়াঙ্কা। আর জানেন, তিনি প্রথম ভারতীয় যিনি ফরাসি ভাষায় লে জর্নাল দ্য মাদমোয়েজেল দারভার্স নামে একটি আস্ত উপন্যাস লিখে ফেলেন। কবিতা, অনুবাদ থেকে শুরু করে গদ্য, সব জায়গাতেই তার এই অবাধ বিচরণ সত্যি অবিশ্বাস্য। আর ঠিক এই কারণে ১.৫ শতাব্দী পেরিয়ে যাওয়ার পরও আধুনিক সাহিত্য গবেষণায় তিনি এক গভীর শ্রদ্ধার জায়গা দখল করে আছেন। আজও ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইংলিশ রিসার্চের মতো বড় বড় প্রকাশনায় তার কাজ নিয়ে প্রতিনিয়ত আলোচনা আর গবেষণা হচ্ছে। আধুনিক ইন্দো অ্যাংলিয়ান সাহিত্যের ভিতটা তিনি কতটা শক্ত করে গড়ে দিয়ে গেছেন সেটা এই একাডেমিক চর্চা থেকেই পরিষ্কার বোঝা যায়। তার সবচেয়ে জনপ্রিয় আর মৌলিক কাজটির কথা তো বলতেই হয়, অ্যানশিয়েন্ট ব্যালেডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। এটি অবশ্য তার মৃত্যুর পর ১৮৮২ সালে প্রকাশিত হয়েছিল। এই বইতে তিনি সাবিত্রী আর লক্ষণের মতো প্রাচীন ভারতের অত্যন্ত পবিত্র এবং জনপ্রিয় পৌরাণিক কাহিনীগুলোকে ইংরেজি ছন্দে দারুণ নিপুণভাবে সাজিয়েছিলেন। এর আগে পাশ্চাত্যের বিশাল পাঠকমহলের কাছে আমাদের ভারতীয় পুরাণকে এত কাব্যিক আর সুন্দরভাবে কেউ উপস্থাপন করতে পারেনি। বিখ্যাত সাহিত্য সমালোচক টি.এস. এলিয়েট একটা কথা বলেছিলেন না, ইউনিফাইড সেন্সিবিলিটি বা সমন্বিত সংবেদনশীলতা। তরু দত্তের কবিতায় আমরা ঠিক সেই জিনিসটাই দেখতে পাই। এটা হলে মানুষের গভীর অনুভূতি আর সাহিত্যের কাঠামোগত রূপের এক নিখুঁত সংমিশ্রণ। তার লেখায় প্রাচ্যের গভীর দর্শনের সাথে পাশ্চাত্যের রোম্যান্টিসিজমের এমন এক অপূর্ব সমন্বয় ঘটেছিল যা যে কোনো যুগের সাহিত্যের জন্যই একটা বিরল অর্জন। তার এই অসাধারণ দক্ষতার সবচেয়ে ভালো উদাহরণ হল তার বিখ্যাত কবিতা আওয়ার ক্যাশুরিনা ট্রি। একটু শুনুন এই শক্তিশালী লাইনগুলো। লাইক আ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগেড ট্রাঙ্ক, অর্থাৎ
বিশাল এক অজগরের মতো যা রুক্ষ গাছের গুড়িটিকে বারবার পিছিয়ে রয়েছে। ভাবুন একবার, কি জাদুকরী আর শক্তিশালী একটা চিত্রকল্প! এমন তীব্র উপমা ব্যবহার করেই তিনি অত্যন্ত গভীর সব থিম পাঠকের মনে গেঁথে দিতেন। এই কবিতাটা শুধু একটা গাছ নিয়ে নয়, তরু দত্তের লেখায় প্রায় নিঃসঙ্গতা আর নস্টালজিয়ার একটা অদ্ভুত বিষণ্ণ সুর পাওয়া যায়। এই ক্যাসরিনা গাছটি আসলে তার জন্য একটি প্রতীকী সেতু ছিল। তার হারানো শৈশব আর অকালে মারা যাওয়া দুই আদরের ভাইবোন অবজু আর অরুর স্মৃতির সেতু। গাছটি তার ব্যক্তিগত শোক, শূন্যতা আর স্মৃতিকাতরতার এক অত্যন্ত শক্তিশালী রূপক হয়ে ধরা দিয়েছে। আর এখন আমাদের একটু থমকে দাঁড়াতে হবে ইতিহাসের একটা ভীষণ বিষাদময় অধ্যায়ের সামনে। সংখ্যাটি হল ২১। হ্যাঁ, মাত্র ২১। ১৮৭৭ সালে ৩০শে আগস্ট যক্ষা বা কনজামশন রোগে আক্রান্ত হয়ে তরু দত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভাবলেই কেমন গা শিউরে ওঠে, তাই না? এত বিপুল সম্ভাবনাময় একটা জীবন কত দ্রুত শেষ হয়ে গেল। কিন্তু ওই যে কথায় আছে না, কীর্তিমানের মৃত্যু নেই। জীবন ছোট হলেও তার রেখে যাওয়া কাজ তাকে অমর করে রেখেছে। ফরাসি পণ্ডিত জেমস ডার্মেস্টাটার ঠিকই বলেছিলেন, তরু দত্ত সাহিত্যের ইতিহাসে এমন এক বিস্ময় যার কোনো সমতুল্য নেই। পাশ্চাত্যের কাছে ভারতীয় ঐতিহ্যকে তুলে ধরা এক যুগান্তকারী পথপ্রদর্শক হিসেবে তার নাম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তার এই ছোট্ট জীবনটি মাত্র সাহিত্যের ইতিহাসে যে অমোঘ ছাপ রেখে গেছে তা সত্যি অতুলনীয়। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখবেন তো, সাহিত্য জগতের এই অপ্রতিদ্বন্দ্বী উল্কা যদি মাত্র ২১ বছর বয়সে একাই এত কিছু অর্জন করে যেতে পারেন, তবে তিনি যদি আরও কয়েকটা বছর সময় পেতেন, তাহলে বিশ্ব সাহিত্যের গতিপথটা ঠিক কতটা বদলে যেত? হয়তো আমরা আরও অসংখ্য অমর সৃষ্টির সাক্ষী হতে পারতাম। এই